পাহাড় ডাকলেই সব ফেলে ছুটে যেতে ইচ্ছা করে, তাই না? আমরাও এসেছি অনেকটা পথ পেরিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমাদের হাওড়া থেকে কালকা পর্যন্ত ট্রেন জার্নি ও সিমলা পৌঁছে শহরটা এক্সপ্লোর করার মুহূর্তগুলো। আজকের দিনটা সেই স্মৃতির পরের পাতা। আজ আমরা সিমলা ছেড়ে রওনা হচ্ছি সাংলার পথে। প্রায় 250 কিলোমিটার পথ। সকালটা শুরু হয়েছিল প্রবল বৃষ্টি দিয়ে, কিন্তু আমরা থামিনি। অনেক আশা নিয়ে আমরা রওনা দিয়েছিলাম আমাদের স্বপ্নের পথে। হাই এভরিওয়ান, আমি রিয়া আর ও সত্যজিৎ, আর তোমরা দেখছো ট্রাভেলিয়া। আমাদের স্পিতি সার্কিটের প্রথম স্টপেজ হলো সাংলা। যেহেতু আমরা পুরো স্পিতি সার্কিট কভার করতে চলেছি, তাই আমাদের এই যাত্রা শুরু হয়েছে সিমলা দিয়ে। গতকাল আমরা ছিলাম সিমলায়, আজ যাচ্ছি সাংলায়। এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যাব। কালপা, টাবো, পিন ভ্যালি, কাজার মতো জায়গা পেরিয়ে একেবারে চন্দ্রতাল ঘুরে শেষে পৌঁছাবো মানালিতে। অনেকেই এই ট্রিপ করেন মানালি টু মানালি রুট ধরে, কিন্তু আমরা বেছে নিয়েছি সিমলা থেকে শুরু করে মানালি দিয়ে শেষ করার রুট। তার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আমরা কেউই আগে এত হাই অল্টিটিউডে যাইনি, বিশেষ করে চন্দ্রতালের মতো জায়গায়। তাই মাউন্টেন সিকনেস বা উচ্চতাজনিত সমস্যা এড়াতে আমরা খুব সচেতনভাবে কম উচ্চতা থেকে ধাপে ধাপে বেশি উচ্চতার দিকে যাওয়ার পরিকল্পনা করেছি, যাতে শরীরকে সময় দেওয়া যায় অ্যাক্লিমেটাইজ করার জন্য। তাই এই সফরটা হয়তো একটু লম্বা, একটু ধীর গতির, কিন্তু ঠিক সেই কারণেই এই রাস্তায় আমরা পাচ্ছি প্রকৃতির নানান রূপ। প্রত্যেক 50-60 কিলোমিটার পর পর পরিবর্তন হয়ে যাচ্ছে ল্যান্ডস্কেপ। কোথাও দেখা মিলছে বৃষ্টি ভেজা সবুজ পাহাড়ে, তো কোথাও ছড়িয়ে আছে ধূসর, রুক্ষ, শীতল মরুভূমি। বেশিরভাগ পর্যটকরা এই রুটে চণ্ডীগড় থেকে সরাসরি নারকান্ডায় চলে যান, যেটা করলে পরদিন সাংলার জার্নিটা আরও অনেকটা ছোট হয়ে যায়। তবে আমরা যেহেতু প্রথমবার হিমাচল এসেছি, তাই সিমলার মতো মনোমুগ্ধকর অপরূপ জায়গাকে আমরা ট্রিপ থেকে বাদ দিতে চাইনি। যদি আপনারা আমাদের এই ট্রাভেলিয়া চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনাদের যদি এই ব্লগগুলি ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমরা যাচ্ছি গ্রিন ভ্যালি সাইট সিইং করতে। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, বাট গ্রিন ভ্যালির কতটা ভ্যালি দেখা যাবে সেটাই হচ্ছে এখন কোশ্চেন। তো এই হচ্ছে ফুল ভ্যালি, দারুণ লাগছে। স্যাংচুয়ারি, এখানে বিয়ার্স, লেপার্ডস এখানে দেখা যায়। সিমলা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে কুফরি যাওয়ার পথেই পড়ে গ্রিন ভ্যালি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, পুরো এলাকা ঘেরা ডেন্স পাইনের বন আর দারুণ শান্ত পরিবেশ। শোনা যায় এখানে নাকি ইয়াকও দেখা যায়। এই জায়গাটার একটা আলাদা সৌন্দর্য আছে। পাহাড়, সবুজ বন একসাথে মিলে যেন একটা ছবির মতো ফ্রেম তৈরি করেছে। তো গ্রিন ভ্যালিতে আমরা প্রায় 20-30 মিনিট দাঁড়ালাম, ছবি তুললাম। ফার্স্টে আমাদের এই দুইজন ভদ্রমহিলা যাচ্ছিলেন না, বলছিলেন যে না যাবো না, নামবো না। তারপর আমি এসে ছবি দেখালাম, দৌড়ে চলে গেল। তো আমরা এখন ফাগু ভিলেজ ক্রস করে আমাদের সাংলার দিকে এগিয়ে চলেছি। ফাগু ভিলেজের মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানকার যে ভ্যালিটা খুবই সুন্দর, আর নিচে ভ্যালিতে অ্যাপেল ফার্মিং হয়, তার জন্য ওখানে বিভিন্ন নেট দিয়ে ওগুলো ঢাকা আছে, মানে আপেল গাছের যে ফুলগুলো যাতে ঝরে না যায় তার জন্য। খুবই সুন্দর লাগছে। আর এখানে একটু মেঘলা আছে, তবুও বেশ সুন্দর লাগলো। আরও ক্লিয়ার থাকলে অবভিয়াসলি আরও বেটার লাগতো। তো এটা হলো মাতিয়ানা ভিলেজ। আমরা মাতিয়ানা ভিলেজ দিয়ে যাচ্ছি। সামনে পুরো অ্যাপেল ফার্মিং ভর্তি, সাদা হয়ে আছে পাহাড়। স্যাটেলাইট ইমেজ দিয়ে দেখলে মনে হয় বরফ পড়েছে। তো আমরা এখানে দাঁড়িয়েছি। এখান থেকে এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এটা হাটু টেম্পলের দিকে যাচ্ছে। তো এখান থেকে প্রায় 9 কিলোমিটার মতো ডিস্টেন্স। হাটু টেম্পলটা খুবই ভালো, ওপর থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যায় যদি ক্লিয়ার আকাশ থাকে। ওখান থেকে পুরো চারিদিকে 360 ভিউ পাওয়া যায়, খুব সুন্দর। আপনাদের স্ক্রিনের উপরে ছবি দিয়ে দেবো, কিন্তু আমরা যাচ্ছি না যেহেতু ওয়েদারটা খুবই বাজে। আর ওখানে উপরে উঠে যদি ওখানে চারিদিকে ক্লাউডি থাকে, তো পুরো এতটা টাইমও যাবে, প্লাস এতটা এফোর্টও যাবে। তো ওই জন্যে আমরা এটা স্কিপ করছি, সাংলার দিকে যাচ্ছি। এরপর কিছু দূর যেতেই আমরা দাঁড়ালাম এক সুন্দর পাহাড়ি ক্যাফেতে, যার ব্যালকনি দিয়ে ভিউ ছিল এক কথায় অনবদ্য। এখানে বসে আপনারা খেতে পারবেন এবং খেতে খেতে এই ভিউটা আপনারা এনজয় করতে পারবেন। সেখান থেকে পাহাড়ি ম্যাগির স্বাদ নিয়ে আবার রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের যে সাংলা যাওয়ার রাস্তা, এখানে ফার্স্ট আমরা এই শত্রুজ রিভারের ভিউটা পেলাম।
এবং এই নদীর পাশাপাশি আমরা এগিয়ে যাব বেশ কিছুটা। তারপর একটা বাঁকে আমরা বাঁশপা রিভারের কিছুটা সাইড পাবো। বাঁশপা রিভার থেকে আবার বেঁকে আবার এই নদী বরাবরই এগিয়ে চলবো সতলুজ রিভারের পাশ দিয়ে, এবং ফাইনালি আমরা স্পিতি রিভারের দেখা পাবো এবং স্পিতি রিভার বরাবর আমরা এগিয়ে চলবো। কেমন লাগছে? এখন তো একটু ভালোই লাগছে রোদ তোদ দেখে। সকালের দিকে একটুখানি মুছড়ে পড়েছিলাম, এখন যে নদী আর রোদ দেখছি তাতে মনে হচ্ছে টাকাটা নষ্ট হবে না। কেমন এনজয় করছো মৈনাকদা? দুর্দান্ত এনজয় করছি। ফার্স্টে দেখলাম বৃষ্টি, তারপরে দারুণ ঠান্ডা লাগলো, এখন আবার গরম লাগছে রোদ্দুরের চোটে। এখন বলছি রোদ্দুর একটু কমলে মনে হয় ভালো হয়। আমরা একদম নিচে চলে এসেছি, এবার এখান থেকে আরও উপরের দিকে যাবো এবার। ফাইনালি আমরা রোদ্রের মুখ দেখতে পেয়েছি সিমলা থেকে বেরিয়ে, আর এখন আমরা আছি রামপুরের কাছাকাছি, একদম সতলুজ রিভারের পাশেই। আমি আপনাদের ভিউটা দেখাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে। মানে এত বৃষ্টি দেখার পর রোদ্রের মধ্যে এত সুন্দর ভিউ পাবো মানে এক্সপেক্টই করিনি। শতদ্র নদী বা সতলুজ নদী তিব্বত থেকে উৎসারিত হয়ে হিমাচল প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদী পরে পাঞ্জাব পার হয়ে সিন্ধু নদীতে মিলিত হয়। সতলুজ হিমালয়ের বুকে এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নদী। এই নদীর খাপ সঙ্গমে স্পিতি নদীর সাথে মিলনের দৃশ্য একেবারেই মনোমুগ্ধকর। এখানে ক্লাউড ব্লাস্ট হয়েছিল, 36 জন মারা গেছিল 2 বছর আগে। 5টা বাজতে 5 মিনিট বাকি, আর ফাইনালি আমরা এসে গেছি সারাহানের ভীমকালী টেম্পলে। ভীমকালী মন্দির হিমাচল প্রদেশের সারাহানে অবস্থিত, যা সিমলা থেকে প্রায় 180 কিলোমিটার দূরে। এই মন্দির দেবী দুর্গার এক রূপ মা ভীমকালীকে উৎসর্গিত, যিনি প্রাক্তন বুসাহার রাজাদের কুলদেবী ছিলেন। মন্দিরটির স্থাপত্য অত্যন্ত আকর্ষণীয়। হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ দেখা যায় এখানে। কাঠ ও খনি শৈলীতে তৈরি এই মন্দিরে রয়েছে 3টি প্রাঙ্গণ, ছোট ছোট আরও কয়েকটি মন্দির ও একটি যাত্রী নিবাস। মন্দিরটিকে 51টি সতীপীঠের অন্যতম হিসেবে ধরা হয়, তাই এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানও বটে। ইতিহাস, ধর্ম এবং স্থাপত্য সব একসাথে অনুভব করা যায় এই ভীমকালী মন্দিরে। এখন 5টা 23 বাজে, আর আমরা এখন টেম্পল থেকে বেরিয়ে এখন যাচ্ছি সোজা সাংলার পথে। আমরা সাংলা যাওয়ার পথে আর এক জায়গাতে দাঁড়ালাম, এটা হলো কিন্নর এন্ট্রি গেট। তো এটা একটা ভিউ পয়েন্ট, আপনাদেরকে দেখাই। এখানে প্রচুর লোক ছবি তুলছে, সবাই দাঁড়িয়ে। কিন্নর গেট বা রক টানেল হলো কিন্নর ভ্যালিতে প্রবেশের এক প্রাকৃতিক ও দর্শনীয় প্রবেশদ্বার। হিন্দুস্তান তিব্বত রোডে অবস্থিত এই টানেলটি পাহাড় কেটে হাতে তৈরি করা হয়েছে। এটি কিন্নরের পথে একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় স্থান। পাহাড় ঘেঁষে গাড়ি চলার অভিজ্ঞতা এখানে একেবারেই অনন্য। আমরাও এখান থেকে কিছু দারুণ ড্রোন ফুটেজ তুলে এনেছি আপনাদের জন্য। একবার দেখেই নিন ঠিক কেমন লাগে কিন্নরের এই প্রবেশদ্বারটা। বাজে ঘড়ির কাঁটায় 7টা 7। এখন এখানে লাইট আছে, সব কিছু দেখা যাচ্ছে মোটামুটি। আমরা এখনও লাঞ্চ করিনি, এখন আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। এখান থেকে লাঞ্চ করে বেরাবো আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে সাংলাতে। 7টা 15 বাজে এখন। তো এখন আমরা লাঞ্চ করছি, লাঞ্চ কাম যাবো। ওখানে তো টিফিন দেবে আর ডিনার দেবে, তো টিফিন ডিনার দুটো একসাথে হয়ে যাচ্ছে 7টা 15। তো আমরা এখন দাঁড়িয়েছি জায়গা ফুড কোর্টে। তো এখান থেকে আমি অর্ডার দিয়েছি একটা এগ ম্যাগি, আর অনিশও অর্ডার দিয়েছে এগ ম্যাগি। মৈনাকদা ভাত ছাড়া খেতে পারবে না, তো ভাত অর্ডার করছে, আর সত্যজিৎও সেম। প্রথম শুনছি।
মেগাওয়াট প্ল্যান্ট এটা। সকাল 10টায় বেরিয়ে এখন বাজে 9:14, প্রায় 11 ঘন্টা 11.5 ঘন্টা জার্নি করে আমরা ফাইনালি পৌঁছেছি আমাদের সাংলার হোমস্টে। এই যে এল প্যারাইসো সাংলা ভ্যালি। তো এই একটা রুম আছে আমাদের, আর এই একটা রুম আছে, এটা বেড থেকে পাশেই উইন্ডো আছে, একটা বড় মিরর, প্লাস এটা বাথরুম। ভালো, ইটস গুড। যদি 3 জনে থাকতে চান তাহলে এখানে 3 জনের বেডও দেওয়া আছে। এখানে একটা সিঙ্গেল বেড আছে আর একটা ডাবল বেড আছে একটা। তো হোটেলে চেক ইন করলাম, মানে এসেছি অনেকক্ষণ, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিলো। আমাদের টোটাল 3টে রুম বলা ছিল, 2 করে, টোটাল 6 জনের 3টে রুম। তো গ্রাউন্ড ফ্লোরে 2টো রুম আমরা পেয়েছি উইথ অ্যাটাচ বাথরুম। এবার প্রবলেম হচ্ছে এখানে যিনি এখানকার হোমস্টে হচ্ছে ওনার, যে ভদ্রমহিলা, তিনি কিছু একটা সমস্যা করে ফেলেছে। তিনি নিজেই বলছে যে আমার একটু গন্ডগোল হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে। এই জন্য আমাদের সাথে আরও যে 2 জন আছে, অনিশ আর মৈনাকদা, ওদের রুমটা ওপরের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে হচ্ছে, কিন্তু ওদের অ্যাটাচ বাথরুম হচ্ছে না, এই জন্য একটু সমস্যা। সেই জন্য একদম টপ ফ্লোরে একটা কমিউনিটি হল আছে, সেটা ওরা দিয়ে দিয়েছে। ভীষণই বড় রুম, আমি আপনাদের ভিডিওতে দেখাবো কত বড় রুম ওরা পেয়েছে। তাতে স্যান্ডেলিয়ার আছে, টোটাল কমিউনিটি হল আর কি। ওখানে ওরা 2 জন থাকবে, আর ওর সাথে বাইরে বেরিয়েই ওদের পার্সোনাল বাথরুম পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের টোটাল আজকে থাকার সেট আপ। আর আমাদের এর প্রাইস পড়েছে 1200 টাকা করে। আর যদি আমরা ডিনারে চিকেন খেতাম, আমরা হয়তো চিকেন খাবো না, তাহলে সেটা বলেছিল 1300। ওভারঅল রুম খুবই সুন্দর, মানে এখানে যে কটা হোটেল আছে তার মধ্যে তো খুবই সুন্দর, মানে রুম বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অ্যাস্থেটিক্যালি প্লিজিং বলা যায়। এই যে হচ্ছে আমাদের খাওয়ার ঘর, খুবই সুন্দর। যেখান দিয়ে ঢুকে, তো এই হচ্ছে আমাদের ডিনার, রাইস, স্যালাড, উড়কি ডাল, মুগ আর চানা কি ডাল, মিক্স ভেজ, পনির আছে, পনির, আর ওটা কারি दही की करी। খাবার ए क्लास, दारुण, পুরো তৃপ্তি করে খাচ্ছি। পুরা এসব আচ্ছা আচ্ছা খানা বানায় হ্যাঁ। এই যে আমাদের আন্টি জি খুব সুন্দরভাবে আমাদের আপ্যায়ন করছেন। The next day. হ্যালো গাইস, গুড মর্নিং। তো ওয়েলকাম টু সাংলা ভ্যালি। আজ হলো আমাদের এই সিরিজের ডে 2। তো সাংলা ভ্যালিতে আমরা কালকে পৌঁছেছি অনেকটাই দেরিতে, প্রায় 10টা বেজে গিয়েছিল। তারপর আমরা রাতে ডিনার করে নিলাম। ডিনার করে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, বেশিক্ষণ জাগতে পারিনি, শুয়ে পড়েছিলাম। আর সকালবেলা উঠে একটু ভিউ দেখার জন্য চেষ্টা করবো ভেবেছিলাম, বাট 6টার দিকে একটু উঠে দেখলাম যে চারিদিকটা এতটাই কুয়াশা, ওইদিকে পাহাড়ের ভ্যালি ট্যালি কিছুই দেখা যাচ্ছে না, পাহাড়ও দেখা যাচ্ছে না। তো আর উঠিনি, এতটাই টায়ার্ড যে আর একটু বেশি ঘুমিয়ে নিলাম, কারণ আজকেও বেশ কিছু জার্নি আছে। মানে কিছুই দেখা যাচ্ছে না, মানে মাথাও দেখা যাচ্ছে না পাহাড়ে, পুরো পাহাড়ের মাথায় মেঘে ঢাকা। তো এটা হচ্ছে আমাদের এল প্যারাসিও, এটা হচ্ছে আমাদের হোমস্টে সাংলা ভ্যালির। আর এই হোমস্টের সেই বিখ্যাত, এটা হচ্ছে লালি, এখানে বসে আছে। এখান থেকে আজকে আমাদের যাওয়ার প্ল্যান হলো ফার্স্ট চিৎকুল ভিলেজ, চিৎকুল ভিলেজ থেকে রাকসাম, এবং রাকসাম হয়ে আমাদের আজকে স্টে হচ্ছে কালপাতে। কাল সকালে আবার কালপা থেকে ট্রাভেল করব। আর এটা হলো একদম টপ ফ্লোরে ব্যালকনি থেকে ভিউ। এই পাহাড়টা কত বড়। তো আমরা এখন আমাদের হোটেলটা ওখানে, মানে হোমস্টে ওখানে, আর সামনে পুরো প্রপার্টিতে পার্সোনাল পুরো অ্যাপেল ফার্মিং করে রেখে দিয়েছে। গাছে পুরো ছোট ছোট গ্রিন অ্যাপেল হয়ে ভর্তি হয়ে আছে প্রত্যেকটা গাছে। এগুলো এখন গ্রিন আছে, পরে সকালবেলা আকাশ মেঘলা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। এখন একটু ক্লিয়ার হয়েছে, ভালো লাগছে, রৌদ্র ওঠেনি, তাও মোটামুটি ভালোই লাগছে। চারিদিকে পাহাড়, মাঝখানে পুরো একটা ছোট্ট ভিলেজ। চাটা খুবই সুন্দর, মানে আমার তো ভালো লেগেছে, আদা দেওয়া, आधा इलायची दिए बनीचे। ये हमारा होम स्टे का आंटी जी, आपका नाम? मेरा नाम सत्या नेगी। अच्छा, मेरा नाम सत्यजीत। सत्यजीत, हाँ। ओके। तो आप यहाँ पे मतलब कितना महीना सीजन रहता है? यहाँ तो बेटे मार्च के बाद, मार्च अप्रैल मई जून, फिर जुलाई अगस्त में इतना ज़्यादा नहीं रहता है, फिर सितंबर अक्टूबर रहता है। अच्छा, पीक सीजन कौन सा है? पीक सीजन मई जून और सितंबर अक्टूबर। अब जब पूरा विंटर रहता है, जब यहाँ पे बर्फ वगैरह गिरता है क्या? बहुत बर्फ गिरती है यहाँ पे। अच्छा, हाँ, फिर पूरा इधर वाइट वाइट पूरा इतना बर्फ होता है।
अभी अभी देख के कुछ पता नहीं चल रहा है, लेकिन अभी तो कुछ नहीं चलेगा। हाँ जी, वो जो हम जो रास्ते से आए वो रास्ता भी पूरा पैक रहेगा। अच्छा। यहाँ पे जितना भी होम स्टे मैंने देखा ये बेस्ट है आपका होम स्टे। थैंक यू बेटा, थैंक यू। इंटीरियर भी बहुत अच्छा। ये क्या नया है क्या? मतलब नहीं, नया नहीं है, पुराना। कितना साल का है? अभी 4 साल तो मेरे को चलाते हुए हो गए अच्छा। ना, तो पुराना तो मकान बहुत पुराना है। अच्छा, हाँ। बहुत अच्छा। आपका खाना भी बहुत अच्छा है, मतलब सब कुछ 5 स्टार ही है आपका होम स्टे। 5 स्टार ही। ओके, थैंक यू जी। थैंक यू बेटा। তো এখন বাজে 10:30 আর আমরা এখন হোটেল প্যারাসোল থেকে চেক আউট করে বেরাচ্ছি কালপের উদ্দেশ্যে। চেক আউটের টাইম ছিল 9টা, বাট আন্টি যে খুব ভালো, আমাদেরকে 1.5 ঘন্টা মোটামুটি থাকতে দিল এক্সট্রা। তো এখন জাস্ট আমরা বেরাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট গন্তব্যস্থলে। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার কি মতামত সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আপনি যদি ট্রাভেলিয়া চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার দেখা হবে পরের এপিসোডে আমাদের সাংলা থেকে কালপা যাওয়ার জার্নিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক ঘুরতে থাকবেন।